আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ওয়া- আমরা আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা রইল। জি, জনাব অ্যাডভোকেট রশিদ, আপনাকে যে প্রশ্নটা আমি শুরুতেই করতে চাচ্ছি, যে দুদিন আগে আপনার নামে একটা ফটো কার্ড আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে, এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, কর্পোরেশনে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একসঙ্গে বেশ কয়েকজন দলীয় লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তো একটা দলীয় একটা রাজনৈতিক সরকার যখন আসে, তো তারা তো চাইতেই পারে যে তাদের যে নীতি আদর্শ সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলবে। এখানে উদ্বেগ আপনি কেন প্রকাশ করছেন? আচ্ছা, এটার মস্ত বড় কারণ হচ্ছে যে আপনি ধরেন এই কর্পোরেশন গুলিতে আপনি আপনার দলের অর্গানাইজিং সেক্রেটারি, আপনার দলের যুগ্ম সেক্রেটারি বা হোয়াট এভার, এদেরকে আপনি দিয়ে দিচ্ছেন। ওকে, এইগুলি হলো অনেক টেকনিক্যাল জায়গা। এক একটা ধরেন কর্পোরেশনে 10-20টা করে কলকারখানা আছে। এখন আপনি আপনার যদি অর্গানাইজিং সেক্রেটারিকে দিয়ে দেন, সে কি এই কলকারখানা বা কর্পোরেশন চালাতে পারবে? এই ধরেন কর্পোরেশনে যে নোটিং গুলি হয়, যেভাবে আহ, আপনার ফাইলস গুলি মুভ করে, এরা কি কোনোদিন ফাইল টাইল চালিয়েছে? চালায় নাই। সো কোয়েশ্চেন ইজ, আপনি এখানে কি করবেন? এই যে এই যারা পলিটিক্স দেখেন, এখন আমাদের এখানে এক সময় ছিল যখন শিক্ষিত লোকরা পলিটিক্স করতো, এখন ওই সময় নাই। এখন পলিটিক্স করে যে আমি কিভাবে বড় লোক হব, কিভাবে আমি বিএমডাব্লিউ কিনবো, মার্সিডিজ কিনবো। সো যার কাছে রিক্সায় ওঠার পয়সা থাকে না, তারা গিয়ে পলিটিক্স করে এই পর্যায়ে যেতে চায়। সো আপনি যদি স্টুডেন্ট পলিটিক্সও আগে হতো না, শিক্ষিত ছেলেরা যারা খুব তাদের পিছে দৌড়াতো আগে, যে আসো তুমি এই জয়েন করো আমাদেরকে। এখন ধরেন আপনি ওদেরকে যদি দেন, তাহলে ওরা কি এই কর্পোরেশন গুলি চালাতে পারবে? যেখানে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের লোকগুলি সবসময় চালিয়েছে। ওনার আব্বার সময় তো এটা হয়নি, ওনার আম্মার সময় এটা হয় নাই। তো এই জিনিসটা তো হচ্ছে মানে একদম খুবই ডেঞ্জারাস লেভেলের পলিটিসাইজেশন। সিমিলারলি আপনি দেখেন, আহ, আপনি ইউনিভার্সিটিতে প্রফেসরদেরকে আপনি দেন, অফকোর্স আপনার লোককে দেন। হ্যাঁ, ইমাজউদ্দিন সাহেবের মতন যদি শিক্ষিত লোক থাকে, বানান ভাইস চ্যান্সেলর। মুনিরুজ্জামান আপনারই লোক, বানান, আমার তো সেখানে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যাদেরকে দিচ্ছেন, ওদের কি এই লেভেল আছে ভাইস চ্যান্সেলর হোক? ওরা কি আজকে যদি সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে যায়, ওদেরকে তো লেকচারার হিসাবেই নেবে না তারা। দিস ইজ দ্য রিজন যে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি, যেটা অক্সফোর্ড অফ দ্য ইস্ট ছিল, সেটা হয়ে গেছে এখন অক্সফোর্ড অফ দ্য ডাস্টবিন। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটু কুতর্ক করি, তাহলে হয়তো আলোচনাটা পাবলিক ভাববে। দেখুন, আহ, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি পানি সম্পদ মন্ত্রণালয়, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি আইসিটি মন্ত্রণালয়, মন্ত্রণালয় যেটা মানে প্রযুক্তি মন্ত্রণালয়, অথবা ধরেন ধর্ম মন্ত্রণালয়। এগুলো তো ওই বিষয়ে জ্ঞান না থাকলেও আমরা তো প্রচুর লোককে এই সমস্ত মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করতে দেখছি। এমনকি আমি যদি বলি প্রধানমন্ত্রী নিজেও, উনি তো কখনো প্রধানমন্ত্রী ছিলেন না। তারপরে ধরেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাননি, উনি তো আইনের লোক, আইনে পড়াশোনা করেছেন। তো এদের উপর যদি আপনি ভরসা করতে পারেন, তাহলে ওই কর্পোরেশন গুলোতে আপনি শীর্ষ পদে আপনি যদি একজন রাজনৈতিক লোককে দিই, সে আর কিছু না বুঝুক, এই সরকারের রাজনীতিটা তো বুঝতে পারবে, তাহলে সেটা কি আপনি একদম মানে ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে? না, কিছু হবে না। কর্পোরেশন তো চালাবে যারা ওই মিল কল কারখানা চালাচ্ছে, জিএম টিএম ডিজিএম, তারা চালাবে। আমি ধরেন অর্গানাইজিং সেক্রেটারি বিএনপির, আমি চেয়ারম্যান, আমিও চালাবো কি? আমি বলে দেবো খালি যে প্রত্যেক মাসে আমার 10 কোটি টাকা দরকার, এটা আমাকে দিয়ে যাওয়া, বাকি তোমাদের যা ইচ্ছা করো। আর ফাইল নিয়ে আসবে, সই করে দেবো, চলবে তো, না চলার তো কিছু নাই।
আপনার পানি, এই যে মন্ত্রণালয়ের কথা বললেন, হ্যাঁ ভেরি টেকনিক্যাল, কিন্তু এইখানে তো মন্ত্রী সাহেব ওইভাবে চালাচ্ছেন না, এটা তো চালাচ্ছে আপনার যারা এক্সপার্টস আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা এরা। এখন যদি মন্ত্রী সাহেব সেখানে বেশি মাতবরি করতে চান তাহলে চলবে না। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, দিস আর ভেরি টেকনিক্যাল থিংস, ইউ সি, চলবে না আপনি যদি না, এই যে টুকুরে দেশের না চলতেছে তো, আজকে গ্যাস নাই, কালকে তেল নাই, পরশুদিন অমুক নাই। এই যে শেখ হাসিনার সময় আমরা বিদ্যুৎ যে পেতাম, এই বিদ্যুৎ কোথায় গেছে? এটা তো এমন না যে কেউ চুরি করে নিয়ে গেছে আমার বাসার থেকে। এই বিদ্যুৎ কোথায়? আমার এখানে তো লোডশেডিং ছিল না, গ্রামে পাওয়া যেত বিদ্যুৎ, এখন গ্রামে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি বিদ্যুৎ আসে না, থাকে না। কোথায় গেল? ওয়ের ইজ ইট? আমি এটাই হলো আমার প্রশ্ন। আপনি বলবেন যে ওরা ওরা কি, ওরা কিচ্ছু না, আপনার মিসম্যানেজমেন্টের জন্য। আপনি আজকে দেখেন যে ধর এখন বলছেন যে 15-20 দিন লাগবে গ্যাস ঠিক হতে, মানুষ খাবে কি? আমি আজকেই দেখতেছিলাম টেলিভিশনে চ্যানেলে যে ধানমন্ডিতে তারা নাস্তা টাস্তা কিনে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, বিকজ রান্না করার কোনো স্কোপ নাই। এটা আমার আসে। বাসায় একই করতে হতো। আমি আমি কিন্তু এই ধানমন্ডির আশপাশেই থাকি। আমার এখানে আমি আপনার একটা এক্সপিরিয়েন্স বলি। আমি নিজে মাঝে মাঝে রান্নাঘরে যাই, আমি রান্না করি। তো দেশালের কাঠি জ্বালিয়ে গ্যাসটা খুলে আমি কাঠিটা দিয়ে ধরানোর চেষ্টা করতাম, দেশালের কাঠি হাতেই পড়ে গেল, আগুন আর ধরলো না। বাসটা। এখন আমাকে আপনি একটা কথা বলেন তো দেখি, আপনাদের তো আইনজীবী, আপনি আইনের লোক, আমাকে একটা পরামর্শ দেন। আমি গত 2 মাস ধরে এরকম চলছে আমার, কিন্তু আমাকে কিন্তু গ্যাসের জন্য বিল দিতে হচ্ছে। তাহলে সরকারের কি উচিত হবে আমাকে গ্যাস না দিয়ে আমার কাছ থেকে বিল নেওয়াটা? না না, এইটাই তো হলো তফাৎ বিটুইন আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অ্যান্ড এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। ওইখানে আপনাকে রিবেট দিয়ে দেবে, কোনো কিছু করবে, এখানে তো এগুলি হবে না। এটা তো আমাদের ভাগ্য ভালো যে ওই রেটেই নিচ্ছে। আমি আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। আমাদের এখানে প্রিপেড ইলেকট্রিক মিটার, জি জি, প্রিপেড, আমার এখানে তাই। হ্যাঁ। এইটা কন্ট্রোল করে কখন কত দাম বাড়ায় না বাড়ায় কিছুই জানি না, বিকজ কম্পিউটার দিয়ে ওরা কন্ট্রোল করে। এখন একটু আগে আমাকে ফোন করে বলা হলো যে কার্ডে টাকা ভরা হয়েছে কিন্তু ওই কার্ড মিটারে টাকা ভরতে পারতেছে না, কার্ড কাজ করছে না। কার্ড এখন গেছে ইলেকট্রিসিটি অফিসে, 400 টাকা লাগবে কার্ড আনতে। এর আগে জাস্ট লাস্ট উইক 2টা কার্ড করতে হয়েছে 800 টাকা দিয়ে। এইগুলি কি তামাশা না? এইগুলি এইগুলি তো লুট। এগুলি না, আমি ঠিক আছে দিচ্ছি, বাট ধরেন আরেকটা লোক, তাকে যদি আপনি বলেন যে সে মাসে 500 টাকার ইলেকট্রিসিটি খরচ করে, আর যদি 400 টাকা লাগে কার্ড চেঞ্জ করতে, তাহলে তার কি হবে? মানে গভর্নমেন্টের, শোনেন, গভর্নমেন্টের এই কোনো কিছু চিন্তা ভাবনা নাই, জনগণ এর জন্য গভর্নমেন্ট চিন্তাই করে না, একদমই চিন্তা করে না। এরা চিন্তা করে শুধু নিজেদের জন্য, নিজের লোকদেরকে প্রোভাইড করতে হবে সবখানে, বুঝছি। এটা চলছে, এটা চলবে। কাজে আপনার ইউনিভার্সিটি অক্সফোর্ড অফ দ্য ইস্ট ইস হ্যাজ বিকাম অক্সফোর্ড অফ দ্য ডাস্টবিন হবে। আরো ইউনিভার্সিটি আপনার লোকজনের তো আপনার 500-র মধ্যে তো একটা আসে না, 500 ইউনিভার্সিটির মধ্যে আপনি নাই, আপনি আছেন কোথায়? আজকে আপনি, আজকে ওই গোরের সাথে আলাপ হয়েছে যে আমেরিকানস উইল কাম এন্ড ইনভেস্ট, ওরা অনেক ইনভেস্টমেন্ট করতে চায়, প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে, কিছু না, একটা ডলারও আসবে না। এইগুলি হলো নাইসিসিটিস। এখন প্রাইম মিনিস্টারকে কি বলবে? কালকে খলিলুর সাথে যে আলাপ করেছে, ওইগুলি আর আলাপ না করে ওনাকে বলেছে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, অমুক করতে চাই। তো আপনার এয়ারপোর্টে ভিসা ছাড়া বলা আছে ইনভেস্টার্স ক্যান কাম উইদাউট ভিসা, এয়ারপোর্টে দেওয়া হবে। আমাকে ইনভেস্টার্সরা বলেছে, বিদেশি, বলে এয়ারপোর্টে ভিসা নিতে 2 ঘন্টা বসে থাকতে হয়, 2 আওয়ার্স লাগায় ভিসা দিতে। আপনি এটাকে ঠিক করেন না কেন? কোনো প্রবলেম নাই, আপনি বলে দেবেন অনলাইন, ভেরি সিম্পল প্রসেস, এটা করবেন, আপনার ফোনে থাকবে, আইসা এখানে দেখাবেন, সে আপনাকে স্ট্যাম্প করে দেবে, বলবে এতদিনের জন্য দিয়ে দেবেন, হয়ে গেল। 2 ঘন্টা বসবে কেন? আপনার যা ফিস দরকার ফিস নিয়ে নেন ক্যাশে, অসুবিধা নাই। আপনি আপনি এর জন্য কি বলবেন? এটা কি আসলে মানে তারা কাজটা পারে না, মানে অযোগ্য,
নাকি তারা পারে কিন্তু করে না? সিস্টেমের প্রবলেম, ইটস এ সিস্টেমিক প্রবলেম। আপনি সিস্টেমগুলি ঠিক করে দেন, অটো সিস্টেমে চলবে। আর এখন তো ইটস ভেরি ইজি, টেকনোলজি আছে, তো আপনাকে এত কিছু তো করতে হবে না, একদম 2-3 মিনিটে ক্লিয়ার করেন। আপনাকে ইমিগ্রেশনে গিয়ে দাঁড়াবেন কেন? আপনি বাংলাদেশি, আপনি দেখাবেন আর ভিতরে ঢুকে যাবেন, আপনার তো কিছুই লাগবে না। সো এই জিনিসগুলি সিস্টেমের প্রবলেম, জাস্ট চেঞ্জ দ্য সিস্টেম। সিস্টেম ঠিক করেন। সিস্টেম ঠিক করবে কে? সিস্টেম ঠিক করতে গেলে আপনার যে আয় হয় না, যদি আপনি সিস্টেম ঠিকই করে ফেলেন আপনার তো কোনো আয়টাই হবে না, তখন সমস্যা আছে। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। তো উই আর এ ভেরি কারাপ্ট কান্ট্রি, অনেক কারাপ্ট আমরা, কি তাহলে করবো না। এখানে একটা কথা আমি আপনার কাছে মানে আসলে বলতে চাচ্ছি যে আপনি তাহলে আহ কি পরিবর্তন, ইতিবাচক কোনো পরিবর্তন দেখছেন না এই মুহূর্তে? গভর্নমেন্টের মধ্যে কোন ধরনের পরিবর্তন? জি 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 না জি জি। না 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 না, পরিবর্তন করার মতন এই গভর্নমেন্ট না তো। বিকজ এই গভর্নমেন্টের ক্যাবিনেট যেটা আছে এর মধ্যে কোনো ডেপথ নাই, ক্যাপাসিটি নাই টু ব্রিং ইন চেঞ্জেস। প্রশ্নই ওঠে না। আপনি বাজেট দেখেন, আজ আপনি ফরেন মিনিস্ট্রি দেখেন, কালকে এই যে 2 দিন এই যে ওদের যে মিটিং হয়েছে, পার্লামেন্টারি কমিটির যে মিটিং হয়েছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে শশী থারুর যেটা প্রেসাইড করেছে, সেখানে তারা বলছে যে গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এইটা নিয়ে তো আমাদের আলাপ করা দরকার। দরকার তো আমার আলাপ করা, ওর আগে তো ওইটার একটা কমিটি আছে, কমিটি আসবে, বসবে, তারপরে আপনি এটা নিয়ে এগোবেন। তো আমরা কি আলাপ করছি, উদ্যোগ নিচ্ছি? আমরা তো উদ্যোগ নিচ্ছি না। আমরা তো বলছি ইন্ডিয়াকে, আমি বড় পাওয়ার, বাংলাদেশ ইজ আ মাচ বিগার পাওয়ার দেন ইন্ডিয়া। আমার কাছে যা আছে ইন্ডিয়ার কাছে নাই। আমাদের অবস্থা, ওরা আচ্ছা বলেছে এই কমিটি মিটিং 2 দিন আগে, ওই 2 দিন জি আগে। আরো দেখেন আমরা কিভাবে জিনিসগুলি ইয়ে করি। ওইখানে যে লিখিত রেজলিউশন হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে, ওই ইয়ে যে আপনার এইটা নিয়ে কথা উঠেছিল, ওই এক্সট্রাডিশন, ওরা বলেছে আমরা এক্সামিন করতে, বিকজ এক্সট্রাডিশন তো হবে না, ওইটা আইনে কভার করে না ওই ট্রিটিতে। তারপরে তারা ওই বলেছে যে না না, আমরা তো শেখ হাসিনাকে পলিটিক্স করার জন্য, আরেক দেশে পলিটিক্স করার জন্য আমরা অনুমতি দিচ্ছি না। হ্যাঁ, এইটাকে তারা ট্রান্সলেট করেছে যে বাংলাদেশে। নো, ল্যাঙ্গুয়েজটা হলো এনাদার কান্ট্রি, আরেকটি দেশে। তো বাংলাদেশ ইজ নট আরেকটি দেশ ফর শেখ হাসিনা, ওইটা শেখ হাসিনার দেশ তো বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মিস ইন্টারপ্রেট করুন, ওইখানে শব্দ হচ্ছে এনাদার কান্ট্রি তে পলিটিক্স করার জন্য, কিন্তু শেখ হাসিনার তো বাংলাদেশ ইজ হার কান্ট্রি, ইট ইজ নট এনাদার কান্ট্রি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমরা সব পত্রিকা হেডলাইন করে দিয়েছি। হ্যাঁ, এসব বোগাস কথাবার্তা, মানে আমাদের তো বুঝ সুঝের খুব অভাব আছে। আই এম সরি টু সে দিস, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এনাদার কান্ট্রি, ইন্টারপ্রেট করেন এনাদার কান্ট্রি। শেখ হাসিনা, বাংলাদেশ কি শেখ হাসিনার কান্ট্রি না? সে কি নেপালে গিয়ে হস্তক্ষেপ করবে? নো, ইটস এ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজ, যে ওরা ডাইরেক্ট না বলে যে শেখ হাসিনা তো করতেই পারে, এই জন্য এনাদার কান্ট্রি। অ্যানাদার কান্ট্রিটা কি শেখ হাসিনার জন্য অ্যানাদার কান্ট্রি, নাকি হোস্ট কান্ট্রির জন্য অ্যানাদার? ইট ক্যান বি এনি আদার কান্ট্রি এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ, বিকজ শেখ হাসিনার কান্ট্রি তো বাংলাদেশ। শেখ হাসিনা তো অ্যানাউন্স করেছে আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ। শেখ হাসিনা তো আর ইন্ডিয়াতে আপনার কি মনে হয়, কি মনে হয় শেখ হাসিনার এই যে অ্যানাউন্সমেন্ট, এটা কি পলিটিক্যাল, নাকি আপনি মনে করেন যে তার আসার কোনো শি ইজ গোয়িং টু কাম, সে আসবে। দিস ইজ নট এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি যেটা আইসিটির ইয়ে বা এরা যেটা বলছে। নো নো নো, শি ইজ গোয়িং টু কাম, দিস ইজ এ স্টেটমেন্ট দ্যাট শি ইজ মেড। এবং এমনও হতে পারে যে ডিসেম্বরের আগেও চলে আসতে পারে। এমনও হতে পারে যে উনি 16ই ডিসেম্বর বলেছেন, হয়তো 16ই ডিসেম্বরে উনি আসতে পারেন, বিকজ 16ই ডিসেম্বর তো বাংলাদেশের লিবারেশন ডে, তাই না? জি লিবারেশন ডে না? তো
মেবি শি থিংস দ্যাট আমি ডিসেম্বরে যাব, 16ই ডিসেম্বরে যাব, বাংলাদেশকে লিবারেট করব। হয়তো ডিসেম্বরের এই ডেটস এটা খেয়াল রাখতে হবে। দিস কুড বি আর পলিটিক্যাল ইয়ে, যে 16ই ডিসেম্বরে যাব, যেদিন বাংলাদেশ লিবারেট হয়েছে আমি আবার বাংলাদেশকে লিবারেট করব। জুলাই উনি যদি আসেন তাহলে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে উনি আসছেন, তাহলে তার আফটার এফেক্ট কি হতে পারে দেশে? আচ্ছা শুনেন, শেখ হাসিনার অনেক, এখানে আওয়ামী লীগের তো অনেক লোক আছে, এখানে মুক্তিযুদ্ধের পক্ষে লোক আছে, এবং ইন্ডিয়াও সেদিন যে মিটিং করেছে তাদের তাদেরও কথা হচ্ছে দ্যাট দে উইল সাপোর্ট মুক্তিযুদ্ধ, এবং ওই যে আমাদের যে লিবারেশন ওয়ারের যেসব ডিক্লারেশন আছে ওইগুলি সাপোর্ট করবে। সো এই জিনিসগুলি যে তারা এফার্ম করছে, এমনি তো করছে না। এই জন্যই আমি বলি দ্যাট গভর্নমেন্ট বাংলাদেশের জন্য ভালো হবে যদি গভর্নমেন্ট নিজে ইন্ডিয়ার সাথে কথা বলে যে উনি আসতে চান, তো উনার সাথে ইন্ডিয়া কথা বলবে, বাংলাদেশ কথা বলবে, বলে কিভাবে আসবেন। বিকজ উনার আশা তো ইজ নট দ্যাট মোহসিন রশিদ প্লেনে উঠলো আর চলে আসলো, এত সোজা না তো। আপনি তো উনাকে C-130-তে চার্টার্ড প্লেনে নিয়ে গিয়ে প্রাইম মিনিস্টার হিসাবে রেখে এসেছেন। উনাকে ইন্ডিয়ান ইউনিয়ন গভর্নমেন্ট উনাকে প্রাইম মিনিস্টার হিসাবে রিসিভ করেছে, সেখানে একজন মন্ত্রী রিসিভ করেছে। এই জিনিসগুলি তো খেয়াল রাখতে হবে। ওনার সিকিউরিটি কে দেবে? শেখ হাসিনা কি বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশ ইসেকে কি উনি বিশ্বাস করে যে এরা সিকিউরিটি দিতে পারবে? যারা তখন দেয় নেই, কনস্পিরেসি করেছে, ওরা কি পারবে? তাহলে সিকিউরিটি কিভাবে প্রোভাইড করা হবে? কি এখানে কোনো ইন্টারন্যাশনাল ফোর্স ওনাকে সিকিউরিটি প্রোভাইড করবে, না দ্য ইন্ডিয়ানস উইল প্রোভাইড হার সিকিউরিটি? উনি আসলে কিভাবে আসবেন? প্লেনে আসবেন না বর্ডার দিয়ে আসবেন? একটা দুইটা কথা না তো, অনেক কিছু কনসিডারেশনে এনে জিনিসটা হবে। সো এইটা যে এরা যে মনে করছে, এই জন্য আমি বলি প্লিজ টক টু দ্য ইন্ডিয়ান, টক টু শেখ হাসিনা, দেখেন কিভাবে আসবে উনি। যদি অনেক লোক যদি হয়ে যায় তো একটা সুনামির মতন রেভলিউশন হয়ে যাবে দেশে। আমি জানি না যারা এই অফিস হোল্ডার্স আছে তারা কি অফিস করতে পারবেন কি না, না কি হবে যদি জুলাইতে এত কম ইসে যদি হয়, এখানে তো বিরাট কিছু হয়ে যাবে। আবার শেখ হাসিনা কি ধরনের নির্দেশ দেন ওনার লোকজনকে, যে কিভাবে তোমরা আসবা, কোথায় তুমি আসবা, কি নিয়ে আসবা, সাথে কি থাকবে আমাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে উনি নির্দেশ এইটাও তো দিতে পারেন যে পুলিশকে নির্দেশ দিতে পারেন, আমলাকে নির্দেশ দিতে পারেন যে তোমরা অমুক অমুক জিনিস মানবে না, তোমরা এইভাবে করবা। সর্ট অফ ডিসওবিডিয়েন্স, সিভিল ডিসওবিডিয়েন্সের কলও দিতে পারেন। আমি জানি না, আমি বেশি বললে আবার মনে করবে যে আমি হিন্টস দিচ্ছি। নো নো নো, আই এম নট গিভিং এনি হিন্ট, আমি বেশি বলতে চাই না। বাট অনেক কনসিডারেশনস আছে শেখ হাসিনার আশা, আমরা আশা। মানে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে যাচ্ছি আপনাকে। আপনি নিজে একজন আইনজীবী এবং আইনের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো বুঝেন, কিন্তু আমরা দেখলাম মাঝখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা বিবৃতিতে তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, এবং তারা সেখানে বলেছে যে আমাদের যে আইসিটি আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তাদের বিচারের মানদণ্ড নিয়ে তারা প্রশ্ন করেছে। তো এই যে মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলাটা আমরা আগেও দেখেছি, কিন্তু আগে যখন শেখ হাসিনার আমলে যখন আইসিটি ছিল তখনও এই মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। আপনি আসলে কি আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কি? আমি তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে ইলিগাল, আনকনস্টিটিউশনাল, এটা নিয়ে রিট করেছি, আমাকে তারা হারিয়ে দিয়েছে। আমি এখানে বলেছি, কোর্টে বলেছি যে দেখেন আমাকে হারায় দেন, কোনো অসুবিধা নাই, আমি না হয় আপিল করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যিনারা আছেন ওনাদের বিরুদ্ধেও যদি আমি ব্যবহার করি চেঞ্জ করে, অ্যামেন্ডমেন্ট করে, তাহলে কি হবে? নাও কামিং ব্যাক টু ইট, আমেরিকান অ্যাম্বাসেডর ছিল একজন, সে এখানে মিস্টার র্যাপ না কি নাম ছিল, উনি এখানে এসে তখন শেখ হাসিনার সময় এসে বলেছেন পদ্ধতি ঠিক না, এটা ঠিক হচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ সবাই বলেছে, সবাই, অল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তখনও বলেছে, এখনো বলছে। কেন? আমি বলি আপনাকে, এইটা করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই আইসিটি
দেখেন 5ই জুলাই না 15 জুলাই সংবিধানের প্রথম এমেন্ডমেন্টটা আসে। এমেন্ডমেন্ট দিয়ে 47(3) অ্যাড করা হয় আর্টিকেল, যেখানে বলা হয় যে এরকম বিচার হবে, এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনাল কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তার 5 দিন পর একটি ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়, কবে? 73-এ। আমরা 73-এ, এইটা হওয়ার আগে আমরা 73-এ দিল্লিতে এগ্রিমেন্ট করে আমরা 90,000 POWs দেরকে পাঠিয়ে দিলাম পাকিস্তানে, রেখে দিলাম 195 এবং যদি আপনি প্রিএম্বল দেখেন এই আইনের, ওইখানে ওই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সাথে লিঙ্ক করা আছে, মিনিং যে এটা 195 যেটা রেখে দিয়েছে ওদের জন্য। আমরা 1974-এ দিল্লি এগ্রিমেন্ট করে ওদেরকে বললাম যে তোমাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্লেমেন্সি দিয়ে দিলাম, যাও চলে যাও, সবাইকে ছেড়ে দিলাম, আর এটার কোনো কার্যকারিতা রইল না আইসিটির। তো আমরা এইটাকে অপব্যবহার করে আসতেছি এখন। আচ্ছা, এই যে মেজর যাকে অ্যারেস্ট করা হয়েছে ওই জিয়াউর রহমানকে গুলি মারার জন্য, যে ডেজার্টার হিসাবে তার ট্রায়াল চলছে, ওর কি দরকার? ওর আইসিটিতে কি করছে সে যে ওকে আইসিটিতে নিলেন? ফরওয়ার্ড এই যে ইচ্ছা, আপনি একে কেন আইসিটিতে নিলেন? এই লতিফ সিদ্দিকীকে ফরওয়ার্ড ডিড ইউ টেক? লতিফ সিদ্দিকী তো ক্যাবিনেটেও ছিল না, কোনো কিছুই করে নাই, কেন নিলেন লতিফ সিদ্দিকীকে? বলেন। এইসব ফাইজলামি করার একটা লিমিট আছে, বুঝছেন? আমরা লিমিটের বাইরে চলে যাচ্ছি একদম। কাজে এইটার একটা রিপারকাশন তো আছেই, ওইটা হবে, আমাদেরকে ফেস করতে হবে। আমরা যারা নিরহ নাগরিক, আমাদের জন্য অসুবিধা হবে। ইট ইজ ইললিগাল, আনকনস্টিটিউশনাল আইসিটি। জি, আমি হারি, ধন্যবাদ। জি আপনি কি বলছিলেন? আপনি শেষ করেন। আমি বললাম যে আমি হারি বা জিতি, আমি তো চ্যালেঞ্জ করছি সবাইকে বাঁচানোর জন্য, দেশকে ঠিক রাখার জন্য। দেখেন 106 করলাম, হ্যাঁ 106 রেকর্ডে নাই, সুপ্রিম কোর্টের কাছে নাই এটা, হ্যাঁ হারাই দিল, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হারাই দিল, রিভিউ করে ছেড়ে দেব, কোন সময় সুযোগ হলে এইগুলি আবার ঘাটাঘাটি হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ। প্রিয় দর্শক, আপনারা অ্যাডভোকেট মহসিন রশিদের বক্তব্য শুনলেন। একটা বিষয় কিন্তু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, যে আপনারা অনেক কিছু করতে পারেন, সরকারকে বলছি, বিচার বিভাগ, আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু এই দিনটাই তো শেষ দিন না। এই বিচার আপনার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে দেশের মানুষ, বিদেশের মানুষ, আইনের মানুষ যারা আছেন, তারা কিন্তু আলোচনা করবেন, এবং সেই আলোচনায় যদি আপনাদের অবস্থানটা সুস্পষ্ট না হয়, যৌক্তিক না হয়, তখন একবার চিন্তা করে দেখবেন তখন আপনাদের নেতারা কি বলবেন। আমাদের সমস্যা একটাই, আমরা মনে করি আজকের দিনটাই বোধহয় শেষ দিন, কিন্তু আজকের দিনটা শেষ দিন নয়। এই জিনিসটা সবার মনে থাকুক, সবাই এটা মনে রেখে কাজ করেন, এই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।